हेलो स्टूडेंट्स अस्सलामु आलैकुम स्टूडेंट्स আমি গত ক্লাসে পেরিওডিক টেবল সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ পেরিওডিক টেবল সম্পর্কে কিছু সম্যক ধারণা দেওয়ার জন্য আমি নিজে একটি পেরিওডিক টেবল ডেভেলপ করে সেটিকে পুরোপুরি একটা ইনোভেটিভ ওয়েতে চমৎকার করে কিন্তু তোমাদেরকে এই পেরিওডিক টেবল সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে একটি আলোচনা আমি কিন্তু করেছিলাম এবং সেই আলোচনাটি কিন্তু আমার যে গত ক্লাস এই গ্রুপে সেটা পাবলিশ করা আছে গত ক্লাসে, সেখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো আজকে যেই সম্পর্কে আমি আলোচনা করব, এই যে পেরিওডিক টেবল আছে এর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর যে পর্যায়ভিত্তিক বা পর্যায়ক্রমে এর যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর যে ধর্মের একটা পরিবর্তন হয়, ভৌত ধর্ম পরিবর্তিত হয় পর্যায়ক্রমে এবং রাসায়নিক ধর্মগুলো কিন্তু পরিবর্তন হয়। তো এই রাসায়নিক ধর্মের যে ক্রমান্বয়ে পরিবর্তন, পর্যায়ক্রমিক পরিবর্তন, এই পরিবর্তন সম্পর্কে কিন্তু তোমাদের একটি আজকে সুন্দর একটি ক্লাস হবে এবং সেই সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা দেবো এবং এই ক্লাসটি কিন্তু অনেক মজাদার হতে চলেছে। আজকের যে ক্লাসটি, এই ক্লাসটা অনেকের মাথার ভিতরে এত জট লেগে যায়, এত ক্রিটিক্যাল মনে হয় যে তারা একেবারেই খুব বোরিং ফিল করে এবং মনে করে যে এটা হয়তো আমার দ্বারা সম্ভবই না, এই ধরনের মনে করে। এখানে যেহেতু রাসায়নিক বিক্রিয়া অনেক কিছু ঘটবে, তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। এত ইজি এবং এত মজাদার জিনিসটি তোমাদেরকে খুব সহজ এবং ইজি একটি ওয়েতে আমি এটাকে খুব সহজে বুঝিয়ে দিই এবং তোমাদের কাছে এটা একেবারে পানির মতো স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসো মূল ক্লাসটি আমি শুরু করছি। তো আসলে আমি আজকে যেই বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তৃতীয় পর্যায়ে, আমাদের পেরিওডিক টেবলের যে তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো তৃতীয় পর্যায়ে কি কি মৌল রয়েছে? তৃতীয় পর্যায়ে কিন্তু মৌল রয়েছে হচ্ছে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। এই যে মৌলগুলো রয়েছে 8টি মৌল, এই 8টি মৌলের যে অক্সাইড, এই অক্সাইডগুলো পানির সাথে কিভাবে বিক্রিয়া করে এবং ক্ষার এবং অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে এবং এটা পর্যায়ক্রমে এটা কিভাবে চেঞ্জ হয়, ধীরে ধীরে চেঞ্জ হয় এর বৈশিষ্ট্যটা, এই সম্পর্কে আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে কিন্তু পুরো ক্লাসটি দেখবে। তো এখানে দেখো যে প্রথম যে তৃতীয় পর্যায়ে যে প্রথম মৌলটি রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের যে অক্সাইড, সোডিয়াম অক্সাইড এর কিন্তু পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তার এটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে সে কিন্তু শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এখন এর পরের যে মৌলটি রয়েছে সেটা কি? সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি ঘটতেছে শুধু একটু খেয়াল করবা যে এটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, সে যেটা করে সে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো স্বাভাবিকভাবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো কোনো যৌগ যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, সেই ক্ষেত্রে তাকে আমরা কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ফেলতে পারি? অর্থাৎ অ্যাসিডের সাথে যেহেতু সে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ক্ষারক হিসেবে চিহ্নিত করতে পারি, যেহেতু সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। তার ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটি ক্ষারক এবং সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে না। তো আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড এর সাথে আমরা অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া ঘটাবো এবং এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হবে। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু এখানে দুটো ক্লোরিন আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে 2 দিয়ে দেব, তাহলে সমতা আনয়ন হয়ে যাবে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করছে এবং এ কিন্তু প্রথমটা যেহেতু পানির সাথে বিক্রিয়া করছে, এ কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে না। একটু খেয়াল করবা ক্রমান্বয়ে পরিবর্তনটা কিভাবে হচ্ছে এটাকে শুধু তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি। যে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে কিন্তু লবণ এবং পানি উৎপন্ন করছে। এর যে পরের যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেসিয়ামের পরে কি আছে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু লক্ষ্য করো তার চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে চেঞ্জ হচ্ছে।
এই অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যে অক্সাইড আছে অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই অ্যালুমিনিয়াম অক্সাইড কি করছে, এ কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, এও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু এ যেটা করে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যেহেতু সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু উভয়ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করছে। অর্থাৎ সেটা কিন্তু ক্লিয়ারলি আমরা এটাকে অ্যাসিডও বলতে পারবো না, আবার ক্ষারও বলতে পারবো না। তো এখন দেখা যাক বিক্রিয়াটি কিভাবে ঘটে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে এবং পানি উৎপন্ন করছে। আমি এটা সমতা বিধান করলাম না, সময় অনেক অপচয় হবে দেখে তোমরা সমতা বিধান করে নিতে পারো। হ্যাঁ, আর এই অ্যালুমিনিয়াম অক্সাইড আবার কি করছে, এ কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করছে। তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস পানি উৎপন্ন হচ্ছে। তাহলে যেহেতু সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে, তার মানে এটা ক্ষার ধর্মের যে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করছে, আর এটা যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে, এটা অম্লধর্মী বৈশিষ্ট্য প্রকাশ করছে। এরপরে যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে সিলিকন। সিলিকনের ক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দেখি। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন অক্সাইড কি করছে, সিলিকন অক্সাইড কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু সে ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। অর্থাৎ এখানে কিন্তু সে অম্লধর্মী যে বৈশিষ্ট্য সেটি প্রদর্শন করছে, যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করছে। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এর সাথে বিক্রিয়া করে, সে সোডিয়াম সিলিকন অক্সাইড, এটি একটি লবণ এবং সাথে পানি উৎপন্ন করবে। যেহেতু লবণ এবং পানি এখানে উৎপন্ন হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, তার মানে সে কিন্তু অম্লধর্মী বৈশিষ্ট্য প্রকাশ করছে। চেঞ্জটা দেখো যে পর্যায়ক্রমে কিভাবে আসলে চেঞ্জটা চলে আসতেছে। তো অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, অ্যালুমিনিয়াম ছিল উভয়ধর্মী, আবার এখন কনভার্ট হয়ে চলে যাচ্ছে হচ্ছে অ্যাসিডিক যে ধর্ম, সেই ধর্ম প্রদর্শন করছে। অর্থাৎ ক্ষারীয় ধর্ম থেকে পর্যায়ক্রমে অ্যাসিডিক ধর্মের দিকে কিন্তু চলে যাচ্ছে। এর পরের যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে ফসফরাস। তো ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস যে অক্সাইড সেটা হলো ফসফরাস পেন্টঅক্সাইড P2O5। এই ফসফরাস পেন্টঅক্সাইড এ কিন্তু আবার পানির সাথে আবার বিক্রিয়া করছে। তো এ পানির সাথে বিক্রিয়া করে দুর্বল যে অ্যাসিড ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে H3PO4 প্লাস পানি H2O। তোমরা এটা সমতা আনয়ন করে নিতে পারো। হ্যাঁ, তো এখানে কিন্তু দুর্বল অ্যাসিড উৎপন্ন করবে, মানে পর্যায়ক্রমে পানির সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে যে আগ্রহ অনাগ্রহ সেটার যেমন পরিবর্তন হচ্ছে, আবার তাদের অ্যাসিডিক ক্ষারীয় বৈশিষ্ট্য থেকে পর্যায়ক্রমে তারা কিন্তু অ্যাসিডিক বৈশিষ্ট্যের দিকে চলে যাচ্ছে। তাহলে এখন ফসফরাস পেন্টঅক্সাইড আবার আমরা কিসের সাথে, যেহেতু অ্যাসিডিক বৈশিষ্ট্যের দিকে যাবে তার মানে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তো এখানে আমরা ক্ষারের সাথে বিক্রিয়া ঘটালাম। এখানে কি ঘটে, ফসফেট লবণ উৎপন্ন হবে Na2HPO4 প্লাস H2O। এখানে সমতা আনয়ন করলাম না, তোমরা সমতা আনয়ন করে নিবে। তো ফসফরাস পেন্টঅক্সাইড এখানে ক্ষারের সাথে বিক্রিয়া করে ফসফেট লবণ এবং সে পানি উৎপন্ন করছে। তার মানে কি, এখানে যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করছে সে, তার মানে এটা অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করছে। তাহলে এখানে পর্যায়ক্রমে অ্যাসিডিক ধর্মের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। এরপরের যে মৌলটি ফসফেটের পরে কি আছে, সালফার। তো সালফার ট্রাইঅক্সাইডের যে বৈশিষ্ট্য, সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে, খালি বিক্রিয়া করে না, সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কিন্তু সে তৈরি করে H2SO4। সে শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো এবং এই সালফার ট্রাইঅক্সাইড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ উৎপন্ন করে। Na2SO4 সালফেট লবণ সে উৎপন্ন করছে প্লাস পানি উৎপন্ন করছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সালফার ট্রাইঅক্সাইড, সালফার অক্সাইডের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে তার অ্যাসিডিক বৈশিষ্ট্যের প্রমাণ কিন্তু পাচ্ছি।
এবং এখন সর্বশেষ যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরিন। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ, অর্থাৎ শূন্য গ্রুপের আগের যে মৌল হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের যে মৌল ক্লোরিন। তো ক্লোরিন হ্যাপ্টোক্সাইড, এই ক্লোরিন হ্যাপ্টোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আবার শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, HClO4। এই পারক্লোরিক অ্যাসিড সে উৎপন্ন করে। তো এখানে আমরা যদি ক্ষমতা আনয়ন করি, এখানে একটা 2 দিলেই সম্ভবত হয়ে যাবে। হ্যাঁ, পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এটা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম লবণ, ক্লোরেট লবণ এবং পানি উৎপন্ন করে, NaClO4, সোডিয়াম পারক্লোরেট প্লাস পানি। তো এটা প্রদর্শন করছে, তার মানে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে সে লবণ এবং পানি উৎপন্ন করে। এটা প্রমাণ করলো যে সে কিন্তু অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করছে। তার মানে এই যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা যদি এটেগ্রাস একটি আলোচনায় বা একটি সিদ্ধান্তে পৌঁছই, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাবে? প্রথম যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম সে পানির সাথে বিক্রিয়া করে সে ক্ষার উৎপন্ন করছে। এবং তারপরে যে মৌলটি রয়েছে ম্যাগনেসিয়াম, সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে না, কিন্তু সে ক্ষারক হিসেবে তার যে বৈশিষ্ট্য সেটা প্রদর্শন করছে, কারণ সে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। তারপরের যে মৌলটি আমরা দেখলাম সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে না, এবং মানে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ উভয়ধর্মী বৈশিষ্ট্য সে কিন্তু প্রদর্শন করছে, কিন্তু সে পানির সাথে বিক্রিয়া করছে। অর্থাৎ পানির সাথে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখলাম, আর বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু তাদের অনাগ্রহের বিষয়টি আমরা কিন্তু লক্ষ্য করলাম। এবং পর্যায়ক্রমে দেখলাম যে সে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করতে করতে সে উভধর্মীয় ধর্মের বৈশিষ্ট্যের দিকে চলে যাচ্ছে। এবং পরবর্তীতে যে সিলিকনের ক্ষেত্রে আমরা দেখলাম সে কিন্তু পানি এবং অ্যাসিড কোনোটার সাথে সে কিন্তু বিক্রিয়া করছে না। তার আগেটা ছিল উভধর্মী, অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এ কিন্তু কোনোটার সাথে বিক্রিয়া করছে না, সে কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। আর সিলিকনের পরে আমরা ফসফরাসের ক্ষেত্রে যেটা দেখলাম, এই ফসফরাস কিন্তু আবার সেই পানির সাথে বিক্রিয়া করছে, ঘুরে আবার সেই পানির সাথে বিক্রিয়া করে সে কিন্তু দুর্বল অ্যাসিড উৎপন্ন করছে, এবং সাথে ফসফেট লবণ এবং মানে ক্ষারের সাথে বিক্রিয়া করে ফসফেট লবণ এবং পানি উৎপন্ন করছে, অর্থাৎ অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করছে। ফসফরাসের পরের যে মৌলটি রয়েছে সালফার, সে কিন্তু শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করছে পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ পানির সাথে বিক্রিয়ার ক্ষেত্রে সে যে দুর্বল অ্যাসিড এরপর পর্যায়ক্রমে শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করছে, সালফিক অ্যাসিড, এবং সেখানে কিন্তু সে আবার সালফেট লবণও উৎপন্ন করছে ক্ষারের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিডিক ধর্মটা সে কিন্তু প্রদর্শন করেছে। পরবর্তীতে সালফারের পরে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে ক্লোরিন কিন্তু দেখা যাচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সে শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড, এটিও শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। তার মানে বৈশিষ্ট্যটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে প্রথমে আগ্রহ ছিল, তারপরে আগ্রহটা থাকে না, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আবার পানির সাথে বিক্রিয়া করে তারা কিন্তু অ্যাসিডিক অর্থাৎ দুর্বল অ্যাসিড থেকে শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করছে। এখানে পানির সাথে বিক্রিয়ার ক্ষেত্রে পর্যায়ক্রমে তাদের যে পরিবর্তনটা লক্ষ্য করা আছে, এর সাথে তারা প্রথমে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তারপরে দেখা যাচ্ছে আবার তারা মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, পরবর্তীতে ক্ষারের সাথে বিক্রিয়া করে তারা আবার অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করছে। তার মানে কি, যে পানির সাথে বিক্রিয়ার ক্ষেত্রে যেমন পর্যায়ক্রমে তাদের পরিবর্তনটা ঘটছে, একই সাথে তাদের অ্যাসিডের সাথে মানে ক্ষার এবং অ্যাসিডের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে পর্যায়ক্রমে এই পরিবর্তনটা ঘটছে। প্রথমে তারা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করার পরে পরবর্তী অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত কিন্তু উপনীত হতে পারি, আর সেটি হচ্ছে যে তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো রয়েছে তাদের কিন্তু যে ধাতব যে বৈশিষ্ট্য, সেই ধাতব বৈশিষ্ট্য ক্রমান্বয়ে কিন্তু অধাতব বৈশিষ্ট্যের দিকে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী যে মৌলগুলো রয়েছে কিন্তু অধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করতেছে। এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রথমে সমযোজী বন্ধন, প্রথমে হচ্ছে আয়নিক বন্ধনটা তারা কিন্তু বিল্ড করতেছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে এই সমস্ত মৌলের ক্ষেত্রে সেখানে কিন্তু সমযোজী বন্ধন অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু তারা বন্ধন গঠন করতেছে, অর্থাৎ তারা অধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করছে। অর্থাৎ একটি পর্যায়ক্রমিকভাবে তাদের যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো যে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, তার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ এখানে দেখানো হলো। তো এটা হচ্ছে কেমিস্ট্রি
কে রসায়ন বলা হয় রস প্লাস আয়ন, অর্থাৎ আয়নের খেলা, এবং এটা অনেক রস। এইভাবে কিন্তু এটাকে চিন্তা করতে হবে। যদি এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা চিন্তা করো, জটিল বিষয়টি তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো তোমরা আশা করি এই রসকে রস প্লাস আয়ন দিয়ে বোঝার চেষ্টা করবো। তো স্টুডেন্টস, আসলে আজকের যে ক্লাসটি ছিল, এই ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে তোমাদের পরবর্তী নেক্সট অন্য কোনো ভালো কোনো টপিক নিয়ে, ভালো কোনো ভিডিওতে। তো আমি আসলে পর্যায়ক্রমে এই যে পর্যায় সারণী সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনাগুলো কিন্তু এভাবে ভিডিওতে কিন্তু আপলোড এই গ্রুপে দিয়ে থাকবো, এবং আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হবে। ক্লাসগুলো তোমাদের অনেক বেশি বোধগম্য হবে, কিছুই হয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার জন্য দোয়া করবে।